আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়, কার্জন হল থেকে একটু পেছনে এদিক থেকে। আমার এপাশে রয়েছে মোকাররম ভবন, নবনির্মিত সায়েন্স কমপ্লেক্স, আর এপাশে রয়েছে সোহরাওয়ার্দী উদ্যান। এই এলাকার অন্যতম দ্রষ্টব্য হলো এই ফটকটি। প্রচলিত মত অনুসারে এই ফটকটি বানিয়েছিলেন মীর সুমলা। তিনি শহরের উত্তর প্রান্ত নির্ধারণের জন্য এই ফটকটি বানিয়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে এই ফটকটির কোনো নামকরণ হয়নি, তবে খুব সম্ভবত ধারণাটি সঠিক নয়। ঢাকা শহর নিয়ে যারা পরীক্ষা নিরীক্ষা করেছেন তাদের অন্যতম আহমেদ হাসান দানি পরীক্ষা করে বলেছেন যে এই ফটকটির গঠনশৈলী ইউরোপীয়, মুঘল। কেমন লাগছে একবার দেখিনি। খুব চওড়া না এমন একটা গেট। মাঝের স্তম্ভটি পরবর্তীতে টু ওয়ে রোড তৈরির জন্য নির্মিত বলাই বাহুল্য। দুপাশে স্তম্ভের সাথে মাঝখানের স্তম্ভটির রয়েছে গঠনগত পার্থক্য। কয়েকজন ভদ্রলোক এই ঐতিহাসিক গেটটিকেও পোস্টারের হাত থেকে রেহাই দেননি। এবার দেখি 100 বছর আগে এখানে দাঁড়িয়ে সামনে তাকালে দৃশ্যটি কেমন হতো। এই ছবিটি 1917 সালে তোলা। তখন কেবল পায়ে চলা মেঠো পথই ছিল এখানে। জায়গাটি সেকালে যে অত্যন্ত বন্য ছিল সেটা বলার অপেক্ষা রাখে না। ফটোগ্রাফার যদি একটু কষ্ট করে ডান দিকে ঘুরে কার্জন হলের একটি ছবি তুলতেন, তাহলে গত শতকের প্রথম দিককার কার্জন হলের পারিপার্শ্বিক অবস্থা একটু হলেও জানা যেত। দর্শক মণ্ডলী, আমরা যাচ্ছি সোহরাওয়ার্দী উদ্যানে। যাদের বয়স 40 পেরিয়েছে তারাও কিন্তু এই জায়গাটির নাম সোহরাওয়ার্দী উদ্যান বলতে অনভ্যস্ত। সেই মুঘল আমল থেকে এখানকার প্রায় পুরোটা অঞ্চলই রমনা হিসেবে পরিচিত। যদিও ছোট হতে হতে রমনা এসে এখন ঠেকেছে রমনা পার্কে। মুঘল আমলের রমনা ছিল বিশাল এক এলাকা। দক্ষিণে কার্জন হলের কাছাকাছি কোনো এলাকা থেকে শুরু হতো রমনা। পূর্ব দিকে যেতে যেতে বর্তমান সুপ্রিম কোর্ট হয়ে সড়ক ভবনের সম্মুখ ভাগ, তারপর পুরনো হাইকোর্টের কাছাকাছি এলাকা। এই বেষ্টনীর মাঝখানে সবুজ ঘাসে ঢাকা
রমনা এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন। দেখা যাক কতগুলো দেখানো যায়। এই মসজিদটি হাজী শাহবাজের মসজিদ নামে পরিচিত। নির্মিত হয় ১৬৭৯ সালে। সেই হিসেবে মসজিদটির বয়স ৩১২ বছর। ৩০০ বছর পরও মসজিদটির যে অবস্থা, স্বীকার করতেই হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার ভদ্রলোক বেশ ঝানু প্রফেশনাল ছিলেন। বলা হয়ে থাকে মসজিদের নির্মাতা খাজা শাহবাজ এসেছিলেন কাশ্মীর থেকে। পেশায় ছিলেন ব্যবসায়ী। ভিন্ন মতে তিনি ছিলেন রাজমিস্ত্রি। থাকতেন টঙ্গীতে। নামাজ পড়তে এখানে আসতেন সেই টঙ্গী থেকে। মসজিদের ঠিক পূর্বেই রয়েছে তার সমাধি। এক গম্বুজওয়ালা সমাধি ক্ষেত্রটি একই ধারায় নির্মিত। ফার্সি ভাষায় লেখা শিলালিপিটি দেখতে পাবেন মসজিদের মূল প্রবেশ পথের ওপরে। মসজিদ থেকে সামান্য উত্তরে গেলেই দেখতে পাবেন ছোট আকারের একটা পুকুর। পুকুরটি খনন করিয়েছিলেন খুব সম্ভব ভাওয়ালের রানী বিলাসমণি। এই মতামত আহমেদ হাসান দানির। তথ্যটি সঠিক নাও হতে পারে, কেননা 1833 সালে জে.এস. ফিলিপসের আঁকা এক ছবিতে এই পুকুরের বাঁধানো ঘাটের একাংশ দেখা যায়। হতে পারে রানী বিলাসমণি পুকুরটির সংস্কার করিয়েছিলেন। পুকুরটির ঠিক উত্তরে এখানেই ছিল বিখ্যাত কালীবাড়ির মন্দির। এখন আর তার লেশমাত্র চিহ্ন নেই। 1971 সালে পাকিস্তান বাহিনী পুরো মন্দিরটিকে মাটির সাথে মিশিয়ে দিয়ে ঘৃণ্য এক অপরাধ করে। প্রায় 550 বছর আগে বদ্রীনারায়ণের যোশীমঠ থেকে গোপালগিরি নামক এক ভদ্রলোক এসে এখানে একটি আখড়া তৈরি করেন এবং সেই আখড়াটি পরবর্তীতে কালীবাড়ির মন্দির হিসেবে পরিচিতি লাভ করে। 1971 সালে পাকিস্তান বাহিনী যে মন্দিরটিকে ধ্বংস করে দেয়, সেই মন্দিরটি ছিল প্রায় 300 বছরের পুরনো। পুরনো এই মন্দিরটিকে একসময় দেখা যেত বহু দূর থেকে। এখন পুরনো রেসকোর্সের ময়দান, সোহরাওয়ার্দী উদ্যান গাছগাছালিতে ভরা, কিন্তু একসময় পুরো জায়গাটিই ছিল ফাঁকা সবুজ মাঠ। 7ই মার্চের ভাষণ খেয়াল করে দেখলে জায়গাটির সম্বন্ধে একটা ধারণা জন্মে। 7ই মার্চের ভাষণেও কিন্তু কালীবাড়ির মন্দির দেখা যায়। তেমনি ভাবে একটু আগে দেখানো রমনা গেটের ছবিটার পেছন দিকটা লক্ষ্য করলেও কালীবাড়ির মন্দির দেখা যায়। 1833 সালে ইংরেজ আমলা জে.এস. ফিলিপস এখানে দাঁড়িয়ে সোজা পূর্ব দিকে তাকিয়ে জল রঙে কালীবাড়ির এই ছবিটি এঁকেছিলেন। এপ্রিল মাসের বৃষ্টি ভেজা এক বিকেলে ধারে কাছে কোনো এক জায়গায় দাঁড়িয়ে তিনি ছবিটি এঁকেছিলেন। মূল কালীবাড়ির প্রপোর্শন তিনি সম্ভবত ঠিক রাখতে পারেননি। এখন পর্যন্ত কালীবাড়ির যতগুলো ছবি পাওয়া গেছে তার মাঝে এটিই প্রাচীনতম। দুর্ভাগ্যজনকভাবে মন্দিরটি ঠিক কোথায় ছিল এখন আর তা নিশ্চিত করে বলার কোনোই উপায় নেই। অথচ সামান্য একটু উদ্যোগ আর অর্থ খরচ করলেই অন্তত একটা স্মারক স্তম্ভ এখানে তৈরি করা যেত। সোজা ঢাকার মাথায় চলে এসেছি, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। অতি স্বাভাবিক কর্মব্যস্ত দিন, কিন্তু একসময় এমনটা ছিল না। কবে বলতে পারেন? যখন এটা অর্ধসমাপ্ত ছিল। এখন আপনারা দেখবেন অর্ধসমাপ্ত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য। আলমগীর কবিরের সূর্যকন্যা ছবি থেকে নেয়া। আমার মনে হয় না অর্ধসমাপ্ত জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের দৃশ্য আর কোথাও দেখা
ঢাকার উত্তর প্রান্তে যখন চলেই এসেছি, চলুন ঘুরে আসি টঙ্গী ব্রিজ থেকে। এখন যেখানে টঙ্গী ব্রিজ, সেখানে মোগল আমলেই তৈরি হয়েছিল একটি ব্রিজ। 3 স্প্যান বিশিষ্ট টঙ্গীর পুল নির্মিত হয় 1661 সালে মীর জুমলার সময়। দর্শক মণ্ডলী, যে বিখ্যাত কোহিনূর পাথর এখন রানী এলিজাবেথের মাথায় ব্রিটিশ সাম্রাজ্যের শোভা বর্ধন করে, তা ছিল এই মীর জুমলার সম্পত্তি। বিদ্রোহ দমনের জন্য ইংরেজ ম্যাজিস্ট্রেট কার্নাক আরাকান যুদ্ধে এর একটি খিলান ভেঙে দিয়েছিলেন। পরে কাঠ দিয়ে তা মেরামত করা হয়েছিল। তুরাগ নদীর ওপর নির্মিত পুলটি এই এলাকার দর্শনীয় একটি স্থান ছিল। 19 শতকের প্রথম দিকে চার্লস ডয়েলের আঁকা টঙ্গী পুলের ছবিটি সে কথাই প্রমাণ করে। সালে সংঘটিত ভয়ঙ্কর এক বন্যায় পুলটি পুরোপুরি বিধ্বস্ত হয়। ঢাকাকে চেনা যায় লালবাগ দুর্গ দিয়ে। আজকে নয়, কয়েকশো বছর ধরে ঢাকার প্রধানতম দ্রষ্টব্য লালবাগের কেল্লা। কেল্লাকে নিয়ে ইতিহাস ও ঘটনার শেষ নেই। আসুন সেগুলোই উদ্ঘাটন করি। লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু হয় 1678-79 সালে। মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র মোহাম্মদ আজম শাহ ঢাকায় সুবাদার হয়ে এসেছিলেন 1678 সালের 29 জুলাই। তিনি চেয়েছিলেন ঢাকায় একটি প্রাসাদ তৈরি করে চারিদিকে দুর্গ তৈরি করবেন। শুরু হলো নির্মাণ কাজ, কিন্তু 1 বছর যেতে না যেতেই সম্রাটের নির্দেশে তাকে চলে যেতে হলো অন্যত্র। 1679 সালে ঢাকায় দ্বিতীয়বারের মতন সুবাদার হয়ে আসলেন শায়েস্তা খান। কথা ছিল শায়েস্তা খানের মেয়ে ইরান দুখতের সাথে বিয়ে হবে যুবরাজ আজমের, কিন্তু দুর্গের কাজ অর্ধেকটা সমাপ্ত হলে বিবি পরি বা ইরান দুখত মারা যান। এতে শায়েস্তা খান ভীষণ মুষড়ে পড়েন এবং অপয়া ভেবে দুর্গের কাজ বন্ধ করে দেন। কাজেই আমরা যে লালবাগ কেল্লার সাথে পরিচিত, সেটি মূলত একটি অসমাপ্ত দুর্গ। শায়েস্তা খান দুর্গের কাজ সমাপ্ত না করলেও কন্যার সমাধির উপর তৈরি করেন এক অপূর্ব সমাধিক্ষেত্র। সন্তানের মৃত্যুতে পিতার শেষ নিবেদন। রাজমহল থেকে এনেছিলেন ব্যাসল্ট, চুনার থেকে বেলে পাথর, জয়পুর থেকে সাদা মার্বেল। এখানে ঢোকার জন্য রয়েছে 4টি দরজা, 3টি মার্বেল পাথরের ঝালরে আবৃত। দক্ষিণের দরজাতে রয়েছে চন্দন কাঠের কাজ। যদিও দরজাটি লুট করে নিয়ে যাওয়া হয়েছিল গত শতকের প্রথম দিকে। তামা দিয়ে ঢাকা গম্বুজটি আলাদাভাবে তৈরি করে বসানো। বাংলাদেশে গ্লেজড টাইলস, সাদা মার্বেল ও কালো ব্যাসল্টে এই একটি নিদর্শনই এখনো টিকে আছে। লালবাগ দুর্গের ইতিহাস বলতে গেলে পুরোটাই অবহেলা আর অসম্পূর্ণতার। মাঝখানে বেশ লম্বা একটা সময়ের ইতিহাস সম্বন্ধে আমরা নিশ্চিত নই। মুঘল সম্রাট আওরঙ্গজেব শায়েস্তা খানকে দুর্গটি দিয়ে দিয়েছিলেন। শায়েস্তা খান ঢাকা ছেড়ে চলে গেলে তার উত্তরাধিকারীরা দুর্গটি ব্যবহার করতে শুরু করে।
এখানে সমস্যা হলো শায়েস্তা খানের কোনো বৈধ উত্তরাধিকারী ঢাকায় আদৌ ছিলেন কিনা এ ব্যাপারে আমরা নিশ্চিত নই। সে যা হোক, কোম্পানি শাসনামলে দুর্গটি ব্যবহৃত হয়েছে বিভিন্ন কাজে। 1853 থেকে 1857 পর্যন্ত ব্যবহৃত হয়েছিল সেনানিবাস হিসেবে। সিপাহী বিপ্লবে দুর্গে বিদ্রোহ হলে সেনানিবাস সরিয়ে নেওয়া হয়। এরপর আসে পুলিশ ব্যারাক। 1896 সালে সিভিলিয়ান ক্লে দুর্গের যে ছবিটি এঁকেছিলেন তাতে সে প্রমাণই মেলে। 1948 সালে তদানীন্তন পাকিস্তান আমলে এই দুর্গে সংঘটিত হয়েছিল আরেকটি পুলিশ বিদ্রোহ। এখান থেকে সামান্য পূবে গেলে দেখতে পাবেন হামামখানা। এটি একটি দোতলা ইমারত। শায়েস্তা খান দ্বিতীয়বারে যখন ঢাকার সুবাদার হয়ে আসেন তখন থাকতেন এর দোতলায়। নিচতলা ছিল গোসলখানা। এই ইমারতেরই কোনো এক ঘরে ইংরেজ কুঠির অধ্যক্ষ হেজেস বাণিজ্যিক সুবিধা চেয়ে আর্জি করেছিলেন শায়েস্তা খানের কাছে। সুবাদার যার কোনোটি মঞ্জুর করেননি। 1896 সালে অঙ্কিত এক নকশায় দেখতে পাই ইমারতটি ইউরোপিয়ান পুলিশ অফিসার্স কোয়ার্টার হিসেবে ব্যবহৃত হতো। এই মসজিদটি লালবাগ শাহী মসজিদ নামে পরিচিত। নির্মিত হয় ফররুখশিয়ারের শাসনামলে। মসজিদটির দীর্ঘ জীবনে সংস্কারের জন্য এগিয়ে এসেছেন অনেকে। মুর্শিদ কুলি খান, নওয়াব আব্দুল গনি এবং সবশেষে বাংলাদেশ সরকার। ব্যাপক সংস্কারের পর এখন যে হালতে আছে, আগে সম্ভবত কখনোই এত সুন্দর মসজিদটি ছিল না। প্রসঙ্গত বলে রাখি, প্রত্নতত্ত্ব বিভাগ সমগ্র লালবাগ কেল্লাকে নতুন এক রূপ দান করেছে এবং স্বীকার করতেই হবে তারা কাজটি করেছেন অত্যন্ত যত্ন নিয়ে। দুঃখ হয় যখন দেখি কিছু বীজগণিত প্রিয় মানুষ বাংলাদেশের প্রতিটি ঐতিহাসিক স্থানকে S+H, J+S প্রভৃতি ইনিশিয়ালসের কঠিন বন্ধনে জর্জরিত করে রাখেন। সে সাথে এও অস্বীকার করার উপায় নেই, রক্ষণাবেক্ষণের জন্য প্রত্নতত্ত্ব বিভাগের রয়েছে লোকবলের নিদারুণ অভাব। খান মোহাম্মদ মির্ধার মসজিদ তৈরি হয় 1706 সালে। সে সময় উপশাসনকর্তা ছিলেন ফররুখশিয়ার। তার প্রধান কাজী ইবাদুল্লাহর নির্দেশে জনৈক খান মোহাম্মদ মির্ধা মসজিদটি তৈরি করেন। এই টানা করিডোর ও ছোট ছোট ঘরগুলোতে বিংশ শতাব্দীর প্রথম দিকে পৌরসভার গরু ও ষাঁড় বসবাস করত। দর্শক মণ্ডলী, বহু অপূর্ণতার এই কেল্লার সাথে জড়িয়ে আছে একটি প্রেম ও একটি বিচ্ছেদের কাহিনী। জড়িয়ে আছে দুটো রক্তাক্ত বিদ্রোহের বেদনার কথা। আছে এর উত্তরাধিকারের দাবিতে বহু বিবাদ ও কলহের ইতিহাস। ঢাকার শত উত্থান পতনের সাক্ষী এই দুর্গ তারপরও ঢাকাবাসীর ভালোবাসা আর ঐতিহ্যের প্রতীক। If you liked this video, hit the like button. Don't forget to share this video. Subscribe to my channel's Acres Collection. Press the bell icon to get notified of our upcoming videos. Thank you.